এই কদিনে 25 লাখ টাকা? দেখুন, আপনার এই কদিনে যেটা চার্জ করছেন সেটা কিন্তু অস্বাভাবিক। একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এতগুলো টাকা দেওয়া কি করে সম্ভব? সেটা তো আমাদের জানার কথা নয়। আপনারা সব জেনেই এখানে ভর্তি করেছেন। এখন এইসব বলে তো কিছু লাভ নেই। আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করতে হবে, তারপরে পেশেন্টকে নিয়ে যেতে পারবেন, নয়তো আমরা ছাড়তে পারবো না। ও কি কথা, ছাড়তে পারবেন না? তাহলে আমাদের ওই পেশেন্ট আপনাদের বেড আটকে পড়ে থাকুক, কি করব বলুন? পুরো টাকা আমাদের কাছে নেই বলছি তো। তাহলে যেদিন আমরা পারবো জোগাড় করতে সেই দিন এসে ওই টাকা দিয়ে আমাদের পেশেন্টকে নিয়ে যাবো। কেমন? তার দিন থাক এখানে, থাক। দাও না গো, ওকে একটু ছেড়ে দাও না। আমার শিমু খুব ভালো মেয়ে, ও সত্যি কথা বলে। ওই স্কুলে চাকরি করে তো মিথ্যে কথা বলতে পারে না। আমরা না সব গয়না গাতের দোকানে বাধা দিয়ে তারপর টাকা নিয়ে এসেছি, জানো তো। সব টাকা তো জোগাড় করতে পারেনি। একটা লোক টাকা দেবে বলেছে, সেই লোকটা তো এখন বাড়িতে নেই, ও একটু বাইরে গেছে। ও 2 দিন পরে আসবে, এসে আবার টাকা দেবে, তখন তোমাকে টাকা দিয়ে যাবো। আমার বাবা আমাকে একটু ছেড়ে দাও না গো। আমি বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, বাড়ি নিয়ে যাই, তারপর ওখানে গেলে তুই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ওনাকে একটু বোঝান না, ওনাকে তো এত কিছু বলে লাভ নেই। মানে কেন লাভ নেই মনে হলো আপনার? না না, আমি জিজ্ঞেস করছি আপনাকে, কেন মনে হলো? মানে উনি কি মানুষ না? উনি কি বুঝবেন না? আসলে উনি তো মেন্টালি চ্যালেঞ্জ, তো এত কথা বলে তো ওনাকে লাভ নেই। এক্সকিউজ মি, আপনি কিন্তু অফেন্সিভ কথা বলছেন। আপনি পেশেন্ট পার্টির সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনি এভাবে পেশেন্ট পার্টিকে ইনসাল্ট করতে পারেন না। হ্যাঁ, টাকার ব্যাপার আমরা বুঝতে পারছি, খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু তার মানে আপনি এই ধরনের কথা বলবেন? আপনি কি দেখে বুঝলেন যে উনি কিছু বুঝতে পারছেন না? কি প্রমাণ পেয়েছেন আপনি? দেখুন, আমি আপনাদের সাথে কোনো আর্গুমেন্ট করতে চাই না। আমাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমি সেটাই ফলো করছি। আমি তো আপনাকে বলছি কোথায় কি লিখে দিতে হবে বলুন, আমি লিখে দিচ্ছি। আমার কোনো অসুবিধা নেই লিখে দিতে। আমি তো আপনাকে বলছি যে 3টে দিন আমাকে সময় দিন। বিশ্বাস করুন, বাড়ি বন্ধক দিতে গিয়েছিলাম, কিছু টেকনিক্যাল কারণে এটা হয়নি। আশা করি জানেন যে বাড়ি বন্ধক দিতে গেলে বাড়িতে আসে ভেরিফিকেশনের জন্য, সেটার জন্য সময় লাগে, সেই কারণেই আপনাকে বলছি। ঠিক আছে, আপনারা যদি চান যে আমরা পেমেন্ট ক্লিয়ার করে পেশেন্টকে নিয়ে যাব, ঠিক আছে 3 দিন রেখে দিন আপনাদের কাছে পেশেন্টকে। 3 দিন পরে নয় টাকা ক্লিয়ার করে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। এই 3 দিনের জন্য কিন্তু আপনারা কোনো চার্জ করতে পারবেন না, সেই কথাটা দিতে হবে। এটা মামা বাড়ির আবদার নাকি? আপনারা বেড আটকে রাখবেন অথচ পেশেন্টের চার্জ করব না? এরকম কত পেশেন্ট এসে বেডের অভাবে ফিরে যাচ্ছে আপনি ভাবতে পারছেন? দেখুন, এটা আপনার সমস্যা। আপনি পেমেন্ট কিভাবে মেটাবেন সেটা আপনি জানেন। আমাদের হসপিটালের কি চার্জ না চার্জ সেটা তো জেনেই আপনি এসেছেন, নাকি ভর্তি করার আগে ভাবেননি যে পেশেন্টকে বাড়ি নিয়ে যাওয়ার সময় কিভাবে এত টাকা পেমেন্ট করবেন? আপনাদের কাছে তো এত টাকা নেই। দেখুন, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের দিকটা একটু ভাবুন। মানুষ যখন বিপদে পড়ে না, তখন তার মাথা ঠিক থাকে না। বিপন্ন অবস্থায় তখন তারা চায় যে তাদের মানুষকে সুস্থ করতে, তাদের কাছের মানুষকে সুস্থ করে তুলতে। সেই কারণেই হসপিটালে নিয়ে এসেছি। আর আপনারাই বলুন তো, এত টাকা চার্জ হবে সেটা কি করে জানবো? আগে থেকে কি বলেছিলেন? আপনাদের যতবার ডাক্তার ভিজিট করছে ততবার আপনারা চার্জ নিচ্ছেন, মেডিসিনের চার্জ নিচ্ছেন, কি সব টেস্ট করছেন তার জন্য চার্জ নিচ্ছেন, যন্ত্রপাতি যা যা ইউজ করছেন সব কারণে আপনারা চার্জ নিচ্ছেন। জানবো কি করে যে এত টাকা লাগবে? যাক, আপনার সাথে না তর্ক করে লাভ নেই। কার সাথে কথা বলতে হবে বলুন, আমরা তার সাথে কথা বলছি। হ্যাঁ, আপনি কথা বলুন না, আপনি সিইও স্যারের সাথে কথা বলুন। সিও স্যার কোথায়? ডেকে পাঠান, কথা বলছি। উনি এখনো আসেন। শোনো, তাহলে আমরা কাজ করি, চলো আমরা ওই যার কথা বললে তার জন্য এখানে অপেক্ষা করি। দেখো, তুমি বললে উনি হয়তো ছেড়েও দিতে পারেন, তাই না? দেখো বৌমা, উনি বুঝতে পারছেন না যে, শুনুন, আমরা কিন্তু একবারও বলছি না যে আমরা টাকা দেবো না, শুধু এখন নেই, টাকাটা জোগাড় হলে আপনাদের শোধ করে দিয়ে যাব। আপনারা টাকা দেবেন কি দেবেন না সেটা পরের কথা। আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নেই যে পেশেন্ট নিয়ে যাবেন পরে এসে টাকা দেবেন। পেশেন্ট নিয়ে গেলে তারপর যদি টাকাটা না দেন, আমরা কি আপনাদের পেছনে ছুটবো টাকাটা নেওয়ার জন্য? নাকি আবার পেশেন্টকে এনে ভর্তি করাবো জোর করে হসপিটালে? দেখুন, আপনাদেরকে পুরো টাকাটা দিতে হবে, তারপরে পেশেন্টকে নিয়ে যেতে হবে। দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের পয়েন্টটা, আমাদের দিকটা একটু বোঝার প্লিজ চেষ্টা করুন। কোনো ডিসকাউন্টে কি হবে না? কিসের ডিসকাউন্ট? সার্ভিসে আবার কোনো ডিসকাউন্ট হয় নাকি? দেখুন, এগুলো তো আমার হাতে নেই। দরকার পড়লে হায়ার অথরিটির সাথে কথা বলুন বা কোনো নামী ব্যক্তির থেকে চিঠি নিয়ে আসুন। আপনি দেখছি আমাদের ক্রাইসিসটা গুরুত্বই দিচ্ছেন না। আপনি বলছেন যে নামী ব্যক্তি চিঠি আনতে,
আচ্ছা ধরুন যদি নামী ব্যক্তি চিঠিটা নিয়েও আসি তখন কি করে ডিসকাউন্টটা হবে, তখন কি করে করব? দেখুন, আমার যা বলার আপনাকে বললাম সবই। এরপর যদি মনে করেন আপনি কিছুই করবেন না তো করবেন না, কিন্তু এইভাবে পেশেন্টকে আমি ছাড়তে পারবো না। ডিসচার্জ সার্টিফিকেটটা আপনি তখনই পাবেন যখন পুরো পেমেন্টটা আপনি ক্লিয়ার করবেন। 1-2 টাকা নয়, 7 লাখ টাকা। আর আপনি এত ক্যাজুয়ালি বলছেন 7 লাখ টাকা পরে দিয়ে আপনি পেশেন্টকে নিয়ে যাবেন। পুরো টাকাটা পেমেন্ট করতে হবে, দেন আপনাকে নিয়ে যেতে হবে পেশেন্টকে। আপনারাই বলুন তো, 25 লাখ টাকা বিল করেছেন, এটা কি স্বাভাবিক আপনার মনে হচ্ছে? দেখুন এই কারণে কিন্তু আমরা ফোরামে যেতে পারি। কিসের জন্য কি টাকা হয়েছে, কি বিল হয়েছে সেটা তো জানতে হবে। কে মনিটরিং করে বলুন আমাদের, আমরা তার সাথে কথা বলি। সার্ভিস নিলেন, এত ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা বাঁচিয়ে তুললাম, আর এখন আপনারা এই কথা বলছেন? দেখুন, আপনার সাথে আমি তর্ক করতে চাই না। আপনার যা করার আপনি করুন। আমি এখানে চাকরি করি, তো আমাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমাকে সেটাই ফলো করতে হচ্ছে। ঠিক আছে, আমি এখন বসে এখন গান গাইবো। এখানে অনেক লোকজন আছে যারা রোগীদেরকে দেখতে আসছে, তাদের সামনে আমি বসে এখন গান গাইবো। যদি আমার গান ভালো লাগে তাহলে সবাই আমাকে টাকা দেবে, আমি সেই টাকা তোকে মুখে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে চলে যাবো। আর যদি আমার আজকের মধ্যে আমি টাকা না দিতে পারি, আমি এখানে 3 দিন গান গাবো, তারপর তোকে টাকা দিয়ে যাবো। কি মাথা খারাপ মহিলা রে বাবা, ওনাকে এসব এখানে করতে বারণ করুন। এই আপনি কি বলছেন বলুন তো, তখন থেকে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কাকে কি বলছেন আপনি? আপনি জানেন ও কতটা ভালো গান গাইতে পারে? না জেনে আপনি কেন এসব কথা বলছেন? ওর গান শুনেছেন কোনোদিন? এটা কোনো গান গাওয়ার জায়গা না, এটা সঙ্গীত শিক্ষার আসর না, এটা একটা হসপিটাল। এখানে সিরিয়াস পেশেন্টরাও থাকে। উনি কি এখন এখানে গান গাইবেন নাকি? হ্যাঁ গাইবো, আমি এখানে দাঁড়িয়ে গান গাইবো। এখানে অনেক অসুস্থ মানুষ, বাইরের লোকেরা যাতায়াত করছে, আর এখানে কোনো অসুস্থ মানুষ নেই যে আমি গান গাইলে লোকে শুনতে পাবে। যারা এখান থেকে যাতায়াত করছে তারা শুনতে পাবে। তা আমার গান পছন্দ করে যদি আমাকে 2 পয়সা দেয়, সেই টাকা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপর যদি তোমাদের একটু দয়া হয় আমার বক্সটাকে ছেড়ে দেওয়ার জন্য।
স্বামী না খুব অসুস্থ, তো এখানে এতদিন ভর্তি ছিল, অনেক টাকা আমরা দিতে পারিনি। আমাদের তো অনেক সোনা গয়না সব দোকানে বন্ধ দিয়েছি, তারপরে আজকে সব টাকা নিয়ে এসেছি জানো তো। তোমরা যদি একটু টাকা দিয়ে আমাকে সাহায্য করো তাহলে আমি আমার স্বামীকে বাড়ি যেতে পারবো। ওদেরকে আমি অনেক বলছি জানো যে আমার স্বামীকে আমি বাড়ি গেলে আমি ওদের সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। আমি আমার কথা বিশ্বাস করতে না জানো তো। তোমরা মানে টাকা দাও, আমি তাহলে আমার স্বামীকে সুস্থ করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ দাও না গো, ধন্যবাদ ধন্যবাদ। পুতুল দি, হ্যাঁ থাক না পুতুল দি, থাক থাক। হ্যাঁ আমার কথা শোনো, 3 দিন যাক, দেখা যাক না কি হয়। হ্যাঁ আমি তো ওদের কাছে একদিন টাকা নিয়ে নি, আমি তো গান গেছি তার জন্য মামা আমাকে টাকা দিয়েছে। দেখ ব্রিলিয়েন্ট। কি হয়েছে তোমার? আমার আমার স্বামী তো খুব অসুস্থ, এই হাসপাতাল ভর্তি করা হচ্ছে। এখন আমার স্বামী অনেক একটু সুস্থ হচ্ছে এখন। হ্যাঁ কিন্তু অনেক টাকা তো হয়ে গেছে, অনেকটা টাকা আমাদের সীমা দিয়েছে, অনেক টাকা। হ্যাঁ আমার যত গয়না ছিল, মা গয়না, মা বুড়ি, সীমা গয়না সব আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ সব টাকা নিয়ে দিয়েছি। এখন কিছু টাকা মতো বাকি আছে, আমার স্যারকে না ওরা ছাড়ছে না, বলছে যে না ছাড় যাবে না টাকা না দিলে। আর সীমা বলছে যে 3 দিন বাদে এসে তারা টাকা দিয়ে যাবে, কিন্তু তাও কথা শুনছে না ওরা। বলছি, আমরা না সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষ, বুঝতেই তো পারছেন। বিপদে পড়েই হসপিটালে নিয়ে এসেছি। আমি সাধারণ স্কুলে চাকরি করি, আর ওর হাজবেন্ড সোশ্যাল ওয়ার্ক করে, স্পেশাল লেভেল চাইল্ডদের নিয়ে কাজ করে। দেশে বিদেশে ওনার অনেক নাম, কিন্তু বুঝতেই তো পারছেন এই অবস্থায় উনি যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাহলে হয়তো কিছু একটা অ্যারেঞ্জ করতে পারবো। অনেকটাই টাকা দিয়েছি জানেন তো, শুধু 7 লাখ টাকা দিতে পারিনি। ব্যবস্থা করেছিলাম যে করেই হোক টাকা যাতে অ্যারেঞ্জ করতে পারি। আমি টাকা দিয়ে দেবো স্যার, 3 দিন, শুধু 3টে দিন সময় চেয়েছি। 3 দিনের মধ্যে ঠিক টাকা দিয়ে যাব। শুধু 3টে দিন সময় দিন না প্লিজ। তার জন্য যেখানে যা লিখে দিতে হয় আমাকে বলুন, আমি লিখে দেব। একটু দাঁড়ান, আমি দেখছি। দেখি ফাইলটা দেখি। হ্যাঁ স্যার, কি কেসটা আছে। আমি ওনার ডিসচার্জের ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আছে, আমি 3 দিন পর এসে ঠিক টাকাটা দিয়ে যাব। আপনি ভাববেন আমি দিয়ে যাব। আমি আপনার টাকাটা মুকুব করে দিয়েছি। যার বাড়িতে এমন একটা ট্যালেন্ট থাকে, এত সুন্দর গান গায়, টাকার জন্য সে তার স্বামীকে বাড়ি নিয়ে যেতে পারবে না, এতটা অমানবিক আমরা নই। হ্যাঁ হাসপাতালে কিছু নিয়ম আছে, আবার কিছু ছাড়ও আছে। তুমি খুব সুন্দর গান গাও। আমি কিন্তু আবার আরেকদিন তোমার গান শুনবো। আপাতত এখন তুমি তোমার স্বামীকে বাড়ি নিয়ে যাও, ভালো করে যত্ন করো, করে সুস্থ করো। আমি জানি তুমি পারবে, নিশ্চয়ই পারবে। কি 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 বললেন আপনি? দেখুন আমি ওর মা। আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট। একটা সত্যি কথা বলি, আপনি যদি আমার চেয়ে বয়সে বড় হতেন না, আমি তাইলে আপনার পায়ে হাত দিয়ে পেন্নাম করতাম। এই বাবা, এসব কথা বলবেন না প্লিজ। কি হয় আপনার? বললাম যে আমার মেয়ে, আমি জানি ওর বুদ্ধি শুদ্ধি খুব একটা নেই, কিন্তু গান গায় ভালো। দেখুন না, ওই সব দরজায় দরজায় গান গেয়ে গেয়ে ওর স্বামীর জন্য টাকা জোগাড় করেছে। ওর যা ক্ষমতা ও তাই করেছে, কিন্তু তবু আপনি রত্নগর্ভা। এরকম একটা মেয়েকে যে গর্ভে ধারণ করে, সে রত্নগর্ভা ছাড়া আর কি হতে পারে বলুন? আপনি চিন্তা করবেন না, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যাবেন, আর তোমার নাম্বারটাও কিন্তু আমার চাই। আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে নিন। আমার নম্বরে ফোন করলে কথা বলা যাবে।
পেশেন্টকে তাড়াতাড়ি ডিসচার্জ করার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার, এক্ষুনি করছি। ওকে। বৌমা, বুঝলে, সব তার দয়া, সব ঈশ্বরের দয়া গো। দেখো, ভগবানকে তো দেখা যায় না, কিন্তু ওই ঈশ্বররূপী মানুষকে তো দেখা যায়। দেখলে তো ঈশ্বর কেমন মানুষ হয়ে এসে মানুষের পাশে দাঁড়ালেন, দেখলে? সত্যি মা, ভাবো তো, এক কথায় 7 লাখ টাকা উনি ছেড়ে দিলেন। আজকালকার দিন এরকম মানুষ পাওয়া যায় বলো তো? কি কোথায় যাচ্ছিস? ওই দেখো। এই, শোন, এতক্ষণ তো আমার সাথে খুব কত ঝগড়া করছিলি না? হ্যাঁ, আমার শিমুকে কত বাবা যদি কথা বলছিলি তুই। হ্যাঁ, তুই কিন্তু খুব চগুতে। হ্যাঁ, এই দেখে তো আমাকে গান গাইতে দিচ্ছিস না তুই। এই দেখ কত টাকা দিচ্ছে, দেখ দিদিস। আবার ওই তোদের স্যারটা এসে ভালো স্যারটা, ও এসে আবার সব টাকা ছেড়েও দিল। হ্যাঁ, শিমুর সাথে যদি এখন দিয়ে দেখছি তোকে খারাপ ব্যবহার করতে। আর আমাকে ওই যে ওরা টাকা দিয়েছে না, ওই টাকাগুলো আমার লাগলাম ফেরত দিয়ে আসি। হ্যাঁ, এই যে শোনো, তোমরা তো খুব ভালো। আমার তো অসুস্থ ছিল, টাকাটা নিয়েছি, এখন আমার বাবাকে ছেড়ে দিচ্ছে। এই টাকাগুলো আমার আর লাগবে না গো, তোমাদের কাছে রেখে দাও। না মা, তুমি টাকাটা রাখো। তুমি খুব সুন্দর গান করেছো, তোমার গান শুনে আমরা খুশি হয়ে দিয়েছি। ভগবান তোমার স্বামীর মঙ্গল করুক, তুমি ভালো থেকো, এটাই কামনা করি। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, তোমরা গো ভালো। এই যে টাকাটা আমাকে দিলে, আমি টাকাটা ফেরত দিচ্ছি না, তাহলে রাখবো আমার কাছে। হ্যাঁ, আর এই টাকাটা দিয়ে আমার স্বামীকে তোকে তুলবো, ফলমূল খাওয়াবো, ঠিক আছে? আমার স্বামীটা তাই সুস্থ হয়ে গেলে তো আমার সংসারে সুখ পেয়ে আসবে, তাই না বলো মা? এই মা বলি, কাকাজিস না, বাইরে যাবো রে স্যারকে। এই যে মূল আদি স্যার বাবা চলে যাবে। আস্তে আস্তে, একটু ধরো। হ্যাঁ, বসো বসো। সাবধানে বাবা, আস্তে 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 বসো। হ্যাঁ, একে এখানে নিয়ে এসেছো কেন তোমরা? কত বড় অসুখ ধরা পড়েছে? আরে বাবা, হার্টের এত বড় অসুখ ধরা পড়েছে, তোমাদের মনে হচ্ছে কিছুদিন পরে আবার সুস্থ মানুষের মতো হেঁটে চলে বেড়াতে পারবে? কি কি চুপ করবো? তোমার ঘাড়ে সারা জীবনের জন্য বোঝা হতে চলেছে। মা, নিজের ভালো পাগলেরাও বোঝে, তুমি বুঝতে পারছো না। সমস্ত সোনার গয়না বন্ধক দিয়ে এসছো, তোমাদের কি মনে হয় যে আমার কানে খবর আসে না? করতে বলেছি। আস্তে কথা বলো। তোমাকে আগের দিন কি বলেছিলাম শোনোনি না? কথাটা কানে ঢোকেনি? প্রতীক্ষা, যদি তুমি তীর্থদার সাথে এরকম করো, এই সংসারে কিন্তু তুমি টিকতে পারবে না, এই কথাটা আমি তোমায় বলে রাখলাম। আর তীর্থদা, আমি তোমাকে বলছি, তুমি কিন্তু এই অশান্তির মধ্যে একদম ঢুকো না। তীর্থদা, চলো উপরে, চলো তো, চলো। নিয়ে যাও উপরে। না না বোমা, আমার একটা কথা মনে হচ্ছিল। বলছিলাম যে ওপরে ওঠা, বারবার উপর থেকে নামা, শরীরটা খারাপ তো, নাকি আমাদের ওকে নিচের কোনো ঘরে রাখাটাই ভালো? না মা, তীর্থদা ওপরের ঘরেই থাকুক। এই মহিলাকে তুমি জানো না? নিচের ঘরে যখনই তীর্থদা থাকবে কিছু না কিছু অশান্তিও পাকাবে, সেটা না আমি সত্যিই চাই না। এই সব শোন, আমরা এখন 6 দিনের জন্য থাকতে আসিনি কো। হ্যাঁ, আর যে গয়না মা বাবা বন্ধক দিয়েছে সে গয়না ছাই দেবো আমরা। এই পুতুলি, তোমাকে তো কৈফিয়ত দিতে কে বলেছে? এত কথার উত্তর দিচ্ছ কেন তুমি? তোমাকে কে বলেছে ওর কথার উত্তর দিতে? কোনো দরকার নেই তো। শোন, এটা তোমার মায়ের গয়না, তোমার সমান অধিকার আছে। মায়ের গয়নার ওপর মেয়ের অধিকার থাকে। হ্যাঁ, গয়না বন্ধক দেওয়া হয়েছে, ছাড়ানোর ব্যবস্থা আমরা ঠিক করে নেব। আর তাছাড়া আমাদের দুজনের গয়না তো আছেই, আমরা ঠিক দেখে নেব। পুতুলদি, তীর্থদার মতো মানুষ তোমার স্বামী, তুমি তাকে চেনো না? হ্যাঁ, তুমি এসব কথা বললে তাকে তো অসম্মান করা হবে। আমি তোমাদের এত করে বললাম যে আমি বাড়ি চলে যাব। আরে কি কথা বলছো তুমি এগুলো তীর্থদা? হ্যাঁ, শিমুল তো ঠিকই করেছে, তোমাকে এখানে নিয়ে এসেছে। ওখানে তুমি যদি থাকতে বাড়িতে, কে তোমাকে দেখাশোনা করতে বলো তো? আমার দিদির পক্ষে এগুলো সম্ভব? তোমার দেখাশোনা দরকার। তুমি এখানে থাকলে আমার মা রয়েছে, মা ঠিক দেখাশোনা করতে পারবে। তাছাড়া শিমুলও তো রয়েছে। আমি যদি থাকি এখানে, তাহলে এই মহিলার এত সমস্যা কিসের জন্য হচ্ছে?
আমি তো এনার সব সত্যি এখনো সবাইকে বলে দিইনি। খবরদার, একদম বদনাম করার চেষ্টা করবেন না। একে তো এই বাড়িতে এসে উঠেছেন, নিজের শ্বশুর বাড়িতে এসে উঠেছেন আতান্তরে, সে খেয়াল আছে? আর কি করবেন আপনি? নিন্দে করবেন? কি নিয়ে নিন্দে করবেন? কিসের জন্য নিন্দে করবেন? বললুম না একেবারে চুপ, গলা উঁচু করে কথা বলবে না, বললুম না। একেবারে চেঁচামেচি করবে না, আমার জামাইয়ের শরীর খারাপ। বাড়িটা আমার, আমার বাড়িতে আমি আমার মেয়ে জামাইকে এনে রেখেছি। আমার যতদিন মনে হবে ততদিন তারা এখানে থাকবে। দিদি কথা বেশি পাকা একদম। ঘুরে গেলে মা, ঘুরে গেলে তো। ঘুরলুম বুঝি, বুঝতে পেরেছ? কিন্তু এ কথা বুঝো নে, যে ঘোড়াই আমার শেষ ঘোড়া। আর কোনোদিন জীবনে তোমার দিকে ঘুরে তাকাবো না আমি। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে তুমি 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 আমার ছেলের সর্বনাশের জন্য দায়ী। আর যেদিন বুঝতে পেরেছি সেই দিন থেকে আমি মনে করেছি তুমি আমার প্রতিপক্ষ। ঠিক আছে, এখন তো তুমি আমাকেই শত্রু বলবে না মা, আমাকে তো শত্রু বানাতেই হবে। ঠিক আছে, কিন্তু তোমার ছেলে একবার জেল থেকে ফিরুক, তারপরে কি হয় আমি দেখছি। তোমার কি মনে হয় মা, তোমার ছেলেটা সারা জীবন জেলে পচে মরবে? বটেই তো, তোমার মতন বউ থাকলে একবার কেন, সে হয়তো জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসবে, আবার আবার তোমার জন্যই সে আবার জেলে যাবে।